দেখেন আমাদের চার্জার অ্যাম্পিয়ার কিন্তু বেশি। ডেড মোবাইল ফোন আসলে কিন্তু সবাই ভয় পায় নাকি? তো আজকে একটা ডেড মোবাইল ফোনের আমি প্র্যাকটিক্যাল কৌশল দেখাবো, যেটাতে আশা করছি ভয় থাকবে না। দেখেন এই মোবাইল ফোন ডেড অবস্থায় আমাদের কাছে এক টেকনিশিয়ান ভাই নিয়ে এসছে। উনি কিন্তু ভালো কাজ করে, টেকনিশিয়ান। তো উনি উনার মতন চেষ্টা করেছে, করার পর সমস্যাটা সমাধান হয়নি, পরে আবার আমাদের কাছে নিয়ে এসছে। এখন উনি উনার মতন যেটা করার করেছে ওটা আমাদের আর দেখার বিষয় না। এখন আমাকে আমার মতন দেখতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? অনেক সময় অনেক টেকনিশিয়ানরা কি করে, ওই হয়তো এরকম টেকনিশিয়ান আপনার কাছে আনেনি, কাস্টমার কি পাঠিয়ে দিয়েছে যে ভাই আপনি ওখানে গিয়ে কাজটা করে নেন। তখন যখন নিয়ে আসে তখন কি বলে, ভাই আপনার এটা করে দিয়েছে, এটা করে দিয়েছে। এই ধরনের কথা কিন্তু কোনো সময় বলা যাবে না। বুঝতে পেরেছেন? উনি কি করেছে ওটা উনার ব্যাপার। এবার আপনার কাছে নিয়ে এসছে, মানে আমার কাছে নিয়ে এসছে। এবার আমার অভিজ্ঞতা যতটুকু আছে ওই অনুযায়ী আমি কাজ করব। ওটার ভিতরে কি করেছে না করেছে এই সেই এত বাড়তি কথা বলার দরকার নাই কাস্টমারের সঙ্গে। এটা কথাটা মনে থাকবে। কাজ আপনি দুইটা কম করেন, কিন্তু বাড়তি কথা বলা বা দুর্নাম করার দরকার নাই কারোর সঙ্গে। কথা বুঝতে এই বাড়তি কথাটা বলাতে আপনি 500 টাকা বিল বলে কাজ করলেন, ওটাকে আর 500 বেশি দিবে কাস্টমার? দেবে না, ওইটাই দিবে, বরং আরো কম দেওয়ার চেষ্টা করবে। তাহলে আর একজনের ব্যাপার কি বলার দরকার, কারণ উনি যতটুকু বুঝেছে ওনার মতন উনি কাজ করেছে। এবার আপনি যতটুকু বুঝেন আপনি আপনার মতন কাজ করে কাজটা কমপ্লিট করে দেন, তাহলে তো কাজ কমপ্লিট হয়ে গেল নাকি? না বাড়তি ওনার আরেকজনের নাম্বারে দুর্নাম করে আমাদের মোবাইলটা অটোমেটিক ঠিক হয়ে যাবে? হবে কি? অটোমেটিক ঠিক হবে না, আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা কাজে প্রমাণ দেবো, বাড়তি কথাই না। এখন ডেড মোবাইলে আসছে, উনি ওনার মতন কাজ করেছে, উনি ওনার মতন দেখেছে। তো এখন আমরা আমাদের মতন দেখবো। আমরা তো ডেড মোবাইল ফোন একটা আসলে যে কোনোভাবে ডেড হোক, কিভাবে ঠিক করতে হবে এই কৌশলটা তো আপনাদেরকে দেখিয়েছি নাকি? এখন আমরা সেই কৌশলই আবার অ্যাপ্লাই করবো। যদিও এর আগে অ্যাপ্লাই করে দেখানো হয়েছে, আবারও আমরা আরেকটা এসছে আরেকটা দেখাবো। এবং আমরা যে নিয়মগুলো জানলাম শিখলাম ওগুলা এখানে প্রয়োগ করার পর কাজে লাগছে কি লাগে না, এটাই কিন্তু আমরা এখন বাস্তবে দেখব। মোবাইলটা ঠিক হইলেও আমরা বুঝতে পারবো কিভাবে ঠিক হয়েছে। যদি ঠিক নাও হয় তাও আমরা বুঝতে পারবো কেন ঠিক হলো না। কারণ অনেক মোবাইল ফোন আছে যে কি ঠিক হবে না, তো কেন যে হবে না এটাও তো আমাদেরকে জানতে হবে নাকি? তাহলে তো আমরা দেখলাম যে এটা হবে না, এটা আমরা বাদ দিয়ে দেবো। কিন্তু অনেক কাজ আছে অনেকেই হবে না, তা ওটার পিছনে পরিশ্রম করে ঘন্টার ঘন্টা, এই সময়টা নষ্ট। এই জন্য আমাদের কোনটা হবে কোনটা হবে না আমরা যে চেকিং প্রসেস কাজ এটার মাধ্যমে বুঝতে পারবো। তো চলুন তাহলে এখন আমরা এই কাজটা দেখি। অলরেডি কিন্তু আমাদের কাছে মোবাইল ফোনটা কি ওই টেকনিশিয়ান ভাই এভাবে দিয়ে গেছে, ক্যামেরা ট্যামেরা ওনার কাছে রেখেছে, ব্যাকসেল ট্যাক্সেল আমাদেরকে এভাবে খুলে দিয়ে গেছে। কিন্তু যখন একজন কাস্টমার মোবাইল ফোনটা নিয়ে আসবে তখন তো এভাবে খোলা থাকে না। তো এই ফিটিং অবস্থায় আমরা ডিজিটাল চার্জারে কিন্তু একটা আমাকে লাগিয়ে দেখতে হয়, কারণ ডিজিটাল চার্জারের মাধ্যমেও আমরা অনেকটা বিষয় বুঝতে পারি, মানে আইডিয়া হয়ে যায় যে আমাদের কোন এরিয়াতে প্রবলেম। কথা বুঝতে পারছেন? আমি এখন এটাকে ডিজিটাল চার্জারে লাগিয়ে দেখি, আপনারা শুধু কি করেন অ্যাম্পিয়ারটা দেখেন যে কত নিচ্ছে। আমরা তো বলেছি যে কত চার্জারে কি পরিমাণ অ্যাম্পিয়ার টানলে কি রিলেটেড প্রবলেম, মানে কোন এরিয়াতে সমস্যা, ওইটা আমরা মোটামুটি ওই 95% ধারণা করে নিতে পারি। 5% আমরা আরো কিছু চেকিং করতে হয়, তারপর আমরা কাজ করি। তো আমি এখন এই যে চার্জারে ইন করলাম, এই যে চার্জারে কারণ ব্যাটারি ট্যাটারি কিন্তু সব লাগা আছে, ব্যাটারি খোলা নাই। তো এখন আমার চার্জারে কত অ্যাম্পিয়ার টানছে? 0.1। তো 0.1 যদি কোনো মোবাইল ফোন এভাবে টানে আমাদের এই যে চার্জারে, তাহলে আমরা কি প্রবলেম আইডিয়া করি? যেটা সিপিইউ রিলেটেড প্রবলেম, মানে সিপিইউ থেকে আমাদের এই মূলত প্রবলেম। অনেক সময় সিপিইউটা রিভলভ দিতে হয় বা সিপিইউর কাছে কোনো ভোল্টেজ টোল্টেজ মিশে যায়, মানে সিপিইউ রিলেটেড প্রবলেম। এরকম আমরা কি একটা মোটামুটি ধারণা পেলাম না? এখন আমার কাজ করার জন্য সহজ হবে। প্লাস এখান থেকে ডিজিটাল চার্জারে যে আমরা 1 অ্যাম্পিয়ার টানছে, এখান থেকে আমার একটা ধারণা চলে আসলো যে আমার মোবাইল ফোনটাতে শর্টের সম্ভাবনা নাই। শর্ট থাকলে কোনো ভোল্টেজ কোনো অ্যাম্পিয়ার কি টানতক কি টানতক না। তাহলে এখান থেকে আর একটা জিনিস আমরা ধারণা পেয়ে গেলাম যে শর্ট হওয়ার সম্ভাবনা নেই। আবার যে 0.1 অ্যাম্পিয়ার টানছে, এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারছি যে সিপিইউ রিলেটেড প্রবলেমটা তো বুঝলাম। এখান থেকে একটা জিনিস সহজ হয়েছে যে ইএমএমসির দিকে প্রবলেম চাইনি, মানে এই মোবাইল ফোনে ইএমএমসি যে আইসিটা ব্যবহার হয়েছে বা ইউএফএস প্রবলেমটা ওই দিকে নেই। ওই সিপিইউর একটা জায়গা থেকে আপনি কয়টা জিনিস ভাবতে পারছেন, এগুলো কিন্তু শেখানো হয়েছে যে 0.1 টানলে এইটা প্রবলেম, তাহলে আপনার ইএমএমসির প্রবলেম হতে পারে না। আপনার শর্ট নেয় তাহলে কি দেখেন কাজটা কিন্তু অনেকগুলো কমে আসছে, আপনার চিন্তা থেকে কাজটা কি
অনেকগুলো কমে আসছে এবং অনেক জায়গায় মাদারবোর্ডের কি সমস্যাটা ছোট হয়ে আসছে। তার মানে শর্ট নেই, তার মানে আমার শর্টের জন্য বিভিন্ন জায়গায় খুঁজে বেড়ে দেবে না। আমার ইএমএমসিটা ভালো আছে, মানে ওইদিকে প্রবলেমটা যায়নি, তাই কাজ কমে আসলো না। এই যে একটা ডেড মোবাইল ফোন হাতে নেওয়ার পরে যে টেস্টিং প্রসেস আমরা দেখেছি, এভাবে চিন্তাটা আপনাকে করতে হবে। এই চিন্তাটা করলে আপনার কাজটা কিন্তু কমে আসবে। কমে আসলে আপনি কিন্তু কম সময়ে তখন কাজটা করে দিতে পারবেন। আর আপনি কিন্তু ভাবেন ডেড মানে সবই খারাপ হয়ে গেছে, তখন আপনি এখানে কাজ করবেন ওখানে কাজ করবেন, এভাবে কি সমাধান আসবে? আসবে না। এই জন্য আমাদের খোলার আগেও মোটামুটি 70-80% কনফার্ম হইতে হবে যে আমার এই এরিয়াতে কোনো সমস্যা নেই, এই ডেটের কারণে আমার এই এরিয়াতে সমস্যা, আমি ওইটা এখন কাজ করব। তাহলে মোটামুটি আমরা এখন মোটামুটি 95% শিওর যে আমার সিপিইউ রিলেটেড প্রবলেম। এখন আমরা ওইটাকে আবার প্রমাণ করব মিটারের মাধ্যমে ম্যাপে, যে আমার আসলে সিপিইউ থেকে সমস্যা না আর অন্য কোনো আইসিতে কাজ করে না। এটা এখন আমরা মিটারের মাধ্যমে মাপবো, পর্যবেক্ষণ করবো যে উনি কি কি কাজ করেছে, ওনার মতন উনি কি কাজ করে, অনেক অনেক রকম কাজ করে, কেউ কম করে কেউ বেশি করে। আমরা ওইটাই এখন পর্যবেক্ষণের মাধ্যমে বের করব, প্লাস ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে নির্ণয় করব। ঠিক আছে, বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে এখন আমরা চলে যাই মূল কাজে। তো দেখুন, প্রথম আমাদের মোবাইল ফোন খোলার পর আমাদের প্রথম কাজ হবে ব্যাটারির ভোল্টেজ চেক দেওয়া। আমরা যে ব্যাটারি ভোল্টেজটা চেক দিলাম, দেখেন যে প্রায় 3.3 ভোল্টেজ চার্জ আছে। তার মানে এই এতটুক চার্জ থাকলে কিন্তু আমার মোবাইল ফোন অন হবে না। কিন্তু কি হবে, যে চার্জে লাগাইলে ওই যে 0.567 এরকম নিয়ে আস্তে আস্তে চার্জ উঠতে থাকার কথা, কিন্তু 0.1 উপরে টানছে না। আমরা চার্জ উঠাবো ব্যাটারিতে, চার্জ উঠানোর পরে আবার চেক দিতে হবে যে আমার অ্যাম্পিয়ার বাড়ছে কি বাড়ে না। কারণ অনেক সময় আপনি এরকমই পাবেন যে এরকম এরকম মাদারবোর্ডে 3.3 মানে যে ভোল্টেজ আছে ব্যাটারিতে, এই অবস্থায় ব্যাটারি লাগিয়ে চার্জারে কিন্তু 0.1 টানবে, মোবাইল ফোন অন হয় না, মানে চার্জও নেবে না অন হবে না, এরকম অনেক মোবাইল ফোন আছে। এখন আমাদের ব্যাটারিটাতে চার্জ উঠে দেবে, কেবল গেলা কই ওই চার্জ উঠারিটা দেন। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা মোবাইল ফোন খোলার পর প্রথম কাজ হবে কি আমাদের ব্যাটারিতে ভোল্টেজ কত আছে চেক দেওয়া। আমরা এখন একটু চেক দিয়ে দিলে কি দেখেন 3.7 প্রায় 7ই আছে আর কি, মনে করেন যে। তো এই অবস্থায় আপনার একটা মোবাইল ফোনে চার্জে লাগালে আপনার মোবাইল ফোনে চার্জিং এর লোগো শো করবে, দেখাইবে। কিন্তু আমাদের মোবাইলে চার্জিং এর লোগো শো না করে ওই 0.1 অ্যাম্পিয়ারই টানছে। তার মানে আমাদের এটা ব্যাটারির সমস্যা নেই, সমস্যা হচ্ছে মোবাইল ফোনে। এটা কিন্তু আমাদের চেক দিতে হবে, কারণ ব্যাটারির ডিস্টার্ব হয়ে গেলে চার্জ না থাকলেও কিন্তু 0.1 টানে। কিন্তু আমরা এখন কি দেখলাম যে আমার ব্যাটারি ঠিক আছে, চার্জও ঠিক আছে, তাও 0.1 টানছে। তার মানে আমার ব্যাটারির সমস্যা নেই, আমার মাদারবোর্ডের সমস্যা। এখন আমরা মাদারবোর্ডটা ওপেন করব এই বডি থেকে, তারপর আমরা দেখব যে আমাদের মাদারবোর্ডের কোথায় কাজ করেছে। আমরা পর্যায়ক্রমে কিন্তু আগাচ্ছি। এই যে আমাদের ডিসপ্লে সাইড রেখে দিই, এই যে মাদারবোর্ড। আমরা এখন এইদিকে যদি আসি, এইদিকে যদি আপনারা ফোকাস দেন, তো একটা জিনিস আপনাদের কাছে আমি দেখাই। এটার কিন্তু অলরেডি সিপিইউ তে কাজ করেছে। দেখেন এই সাইডের যে পেস্ট নাই পরিষ্কার, এই সাইডের পেস্ট পরিষ্কার। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা আইসি যে একটা বসাই, আইসির বসার কিন্তু একটা মার্ক থাকে, দেখেন সাইডে, দেখেন এই যে আছে না, এই সাইডে আছে, এই সাইডে আছে। দেখেন এই সাইডটাতে কিন্তু সোনালী কালার নাই, সিলভার কালার হয়ে গেছে, মানে রাং ধরেছে। তাহলে এটা আমরা কি বুঝলাম পর্যবেক্ষণে, যে এই আইসিটা উঠে যখন মাদারবোর্ড পরিষ্কার করছিল তখন কিন্তু এখানে আয়রন ধরে রাংটা ধরে, তার মানে এই আইসিটা উঠিয়েছে। আমরা তার কাজ দেখে বুঝতে পারছি, আমাদেরকে কিন্তু কেউ বলেনি, বুঝতে পেরেছেন? কারণ একটা মাদারবোর্ডে সবগুলো কানেকশন এবার কি থাকতে হবে ভাবে, সোনালী কালার থাকতে হবে। কিন্তু সোনালী কালারের জায়গায় একটা জায়গা সিলভার কালার হয়ে গেছে, সাইডে পেস্ট, এটা যেহেতু এই আইসির পাশে পেস্ট আছে, এইখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে নেই। তার মানে এই আইসিটাকে রিমুভ করে অলরেডি রিভলভ করে ওনারা দেখেছেন। তাহলে এই প্রবলেমটা এই জায়গায় উনি ওনার মতন কিন্তু ট্রাই করেছে, আমরা কিন্তু সেম সিপিইউতেই প্রবলেম পাচ্ছি। এখন এমনও হতে পারে অনেকে বল করার সময় ছোট বড় হয়েছে, লাগানোর সময় ভালোভাবে লাগেনি, তখনও কিন্তু অন হবে না, বুঝতে পেরেছেন? তাহলে আমরা আমাদের মতন করে রিভলভ করব। উনি তো ওনার মতন করেছে, আমরা আমাদের মতন করব। কিন্তু তারপর এখন রিভলভের আগে আমাদের আরো একটু কাজ আছে।
যে অ্যাকচুয়ালি এটা রিভলভ করতে হবে না আর অন্য কোথাও কাজ করতে হবে। তার জন্য আমার প্রথম কাজ হবে আমার মোবাইল ফোনের যে চার্জিং এর আইসি আছে, বুঝতে পেরেছেন, যে পাওয়ার আইসি আছে, এই আইসি দুটা সঠিকভাবে কাজ করছে কি করে না আমাকে কিন্তু চেক দিতে হবে। তারপরে কিন্তু আমরা সিপিইউতে হাত দেবো, তার আগে সিপিইউতে হাত দেব না। তাহলে যে কোনো মোবাইল ফোনের কাজ করার আগে যে জায়গায় কাজ করছেন যে আইসিতে, তার আগের আইসিগুলো ভালো আছে কি নাই। কারণ আমরা চার্জিং আইসি, পাওয়ার আইসি, তারপরে গিয়ে সিপিইউতে ভোল্টেজ যাই নাকি। তো এই চার্জিং আর পাওয়ার দুটো ঠিক আছে কি নাই, আর ঠিক মতন কাজ করছে কি করে না, এই দুটো আমাকে প্রপারলি চেক দেওয়ার পরেই আমি যাব সিপিইউতে। হুটহাট আমি সিপিইউতে হাত দিয়ে দেব না। তাহলে আমরা পর্যবেক্ষণে অলরেডি যেটা আমাদের আই থেরাপির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা একজন রিভলভ করেছে, প্লাস এখানে কোনো কিছু রিমুভ টিমুভ হলো নাকি আমরা কিন্তু এই জিনিসগুলা দেখব, বুঝতে পেরেছেন। এই জিনিসগুলো আমরা কিন্তু দেখবো যে এখানে কোনো কিছু রিমুভ হইলো কি হলো না। তো এই সমস্ত বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে দেখব। প্লাস এখানে আছে, এখানে ইএমএমসি আছে, এখানে আর একটা আছে সেকেন্ড সিপিইউ। তারপর এখানে আমাদের এই আইসির ভিতর থেকে দেখেন ওই একটু গইলা বেরিয়েছে, আঠা বেরিয়েছে, বুঝতে পেরেছেন। এই যে এইগুলো থাকা প্রবলেম, অনেক সময় কি আছে, অনেকে হট গান এদিকে ধরে হিট দেয়। তো আমাদেরকে কিন্তু এখন খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। তো চলুন আমরা প্রথমে এই মোবাইল ফোনের চার্জিং আইসি আর পাওয়ার আইসি চেক দিয়ে নিই। তার জন্য যে সিপিউর পাশে যে আশেপাশে বাক ভোল্টেজ গুলো আছে, বাক ভোল্টেজ দেখা যাচ্ছে কয়েল এখানে আছে, বাক কয়েল গুলা কিন্তু অনেক ভোল্টেজ এদিক থেকে যাওয়ার সময় অনেক ক্যাপাসিটার এখানে ব্যবহার হয়। আমরা ওই অনুযায়ী দেখায় সেখানে যদি চেক দিয়ে ভোল্টেজ পেয়ে যাই পাওয়ার আইসি, চার্জিং আইসি, তাহলে আমরা বুঝতে পারবো চার্জিং পাওয়ার আইসি ওকে আছে। তো চলুন আমরা ভোল্টেজটা চেক দিই জাস্ট। তারপর এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে ছোট্ট একটা রেজিস্টর দেখেন এখানে সম্ভবত ছিল, এই দেখেন এই যে এখানে ছিল, এটা সাইডে কি হয়েছে, সরে গেছে। এটাও কিন্তু একটা প্রবলেম। এটার কারণে দেখা যায় আপনার মোবাইল ফোন অন হবে না, এরকম চার্জারে 0.1 অ্যাম্পিয়ার থেকে যাবে। আমরা পর্যবেক্ষণ করার কারণে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারলাম। একটা লোডে আছে, এটা সম্ভবত মনে হয়েছে যে এখানে কিছু ছিল, কি ছিল না এটা আমাদের এখন ট্রাইগ্রাম দেখা দরকার। তো এরকম এই জিনিসগুলো আমরা পর্যবেক্ষণ করলাম, তাছাড়া আর কোথাও উনি কাজ করেনি, জাস্ট সিপিইউতেই কাজ করেছে। তাহলে যে কাজ করেছে ওনারও কিন্তু অভিজ্ঞতা কম না, কথাটা বুঝতে পেরেছেন। ওনার কাজের পরিস্থিতি, ওনার কাজের পরিষ্কার বা গঠনমূলক কাজ দেখো আপনি বুঝতে পারবেন এর পূর্বে যে টেকনিশিয়ান কাজ করেছে ও উনি কতটুক কাজের পারদর্শী, বিষয়টা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তাহলে চলুন আমরা এখন এটা পাওয়ার আইসি এবং চার্জিং আইসি ভালো আছে কি নাই চেক দিয়ে নিই। তো সিপিইউ ভোল্টেজ যে লেখা আছে এখানে, তাহলে আমরা দেখেন এই পাশের যে রেজিস্টর, এই যে পিএস হোল্ডার এটা, তারপর এই 1.2, 0.9 এই ভোল্টেজ গুলো আমরা আপাতত চেক দিয়ে দেখতে পারি। প্লাস আরো এখানে ক্যাপাসিটার আছে, এটা সমস্ত এই আশেপাশের ভোল্টেজ গুলোতে যদি আমরা ভোল্টেজ গুলা পেয়ে যাই, সেকেন্ডারি লাইনের ভোল্টেজ 1.8, 2.8, ওই যে 1 ভোল্ট, 0.8 ভোল্ট, এই ভোল্টেজ গুলো যদি আমরা পেয়ে যাই তখনই আমরা বুঝবো যে আমার চার্জিং আইসি ভালো আছে, পাওয়ার আইসি ভালো আছে, তখনই আমরা অন্য জায়গায় কাজ করতে পারবো। চলুন আমরা সেটা চেক দিই। তো দেখুন এখন আমরা তাহলে ভোল্টেজ দেখে নেবো, যেহেতু আমরা যে ডায়াগ্রামে দেখলাম যে এখানকার যে রেজিস্টর, এখানে একটা ভোল্টেজ আসার কথা, দেখেন এখানে 1.8 মতন আসতেছে। তারপর আরো আশেপাশে যে ক্যাপাসিটার গুলো আছে আমরা যদি এগুলোতে চেক দিই, আরো কয়েকটা জায়গায় আমাদেরকে দেখলাম, দেখেন এখানে 2.8 আসছে। তারপর এখানে আরো ছোট ছোট কিছু ক্যাপাসিটার আছে। আমরা এই জায়গাগুলোতে একটু ভোল্টেজ চেক দিলেই আমরা মোটামুটি দেখেন এখানে 1.2, তার মানে সেকেন্ডারি আইসি থেকে আমার মূলত আমার যে পাওয়ার আইসি থেকে যে সেকেন্ডারি ভোল্টেজ আউটপুট করে সেই ভোল্টেজটাকে তো ঠিক মতন আমার আউটপুট করতেছে। তো তাহলে আমার কিন্তু আর বুঝতে বাকি থাকলো না যে আমার পাওয়ার আইসি প্রপারলি কাজ করতেছে। দেখেন 1.8 ভোল্টেজ যে ভোল্টেজগুলো আছে, আরো এই যে এই সাইডে টিনের ভিতরে আছে, আমরা এগুলো চাইলেও চেক দিতে পারি। আমার মূল যেটা চেক দেওয়া দরকার ছিল, দেখেন এই একটা জায়গার ভোল্টেজ আসছে, মানে এটা বুঝতে হবে আপনাকে সব জায়গারই ভোল্টেজ কাজ করছে। যদি আমার পাওয়ার আইসি কোনো কাজ করা বন্ধ করে দিত তাহলে কিন্তু আমার এই ভোল্টেজটাও তৈরি হতো না, কারণ এই একটা ভোল্টেজ কিন্তু বিভিন্ন জায়গায় যায় এবং এই ভোল্টেজটা আসছে পাওয়ার আইসি থেকে। তাহলে প্রথম চার্জিং আইসি থেকে পাওয়ার আইসি কে ভোল্টেজ দিচ্ছে, পাওয়ার আইসি থেকে তখন এই সিপুর পাশের এই ছোট ছোট কম্পোনেন্ট গুলোর কাছে আসছে।
তাহলে আমার যদি চার্জিং এসি কাজ না করতো তাহলে পাওয়ার এসি কাজ করতে পারতো না, আর পাওয়ার এসি যদি কাজ না করতো তাহলে আমার এখানে ভোল্টেজ আসতো না। তার মানে আমি এই এক জায়গার ভোল্টেজ চেক দেওয়াতে আমি বুঝে গেলাম যে আমার পাওয়ার এসি চার্জিং এসি ওকে আছে এবং মাদারবোর্ডে কোনো শর্ট নেই। তাহলে আমার মাদারবোর্ডে চার্জিং পাওয়ার এসি চেক করতে কয় সেকেন্ড সময় লাগলো? 2-4 সেকেন্ডের ভিতরে আমরা বুঝে গেলাম আমার চার্জিং পাওয়ার এসি ভালো আছে না নেই। এখন আমরা নিশ্চিন্তে সিপিউর কাজ করতে পারি, ইউএফএস এর কাজ করতে পারি। অনেক সময় কি হয়, এটার কাজ করতে যেয়ে অনেক এটাতে হিট খেয়ে গেছে, আপনি এটা রিভলভ দিতে পারেন, এটা রিভলভ দিতে পারেন। এখানে আমাদের সেকেন্ড সিপিইউ আছে আরেকটা, এটা যে নেটওয়ার্ক রিলেটেড কাজের জন্য ব্যবহার হয়েছে, বেসব্যান্ড এর কাজের জন্য। তো এখন আপনি চাইলে এই তিনটাই আইসি রিভলভ দিতে পারেন পর্যায়ক্রমে, যদি প্রবলেম আপনি খুঁজে পান তাহলে, নাহলে এটা হাত দেওয়ার দরকার নেই। কিন্তু তাছাড়া এখন আমরা এতটুকু শিওর হলাম যে আমার মাদারবোর্ডের বাকি যতগুলা জায়গা আছে সমস্ত জায়গাতে কোনো শর্ট নাই। আমার এখানে যে 2-3টা পাওয়ারের আইসি ব্যবহার হয়েছে, কোনো আইসিতে কোনো প্রকারের শর্ট নাই, আইসি ঠিক মতন কাজ করছে, ওয়ান হয়েছে না। এটার পিছনে সম্পূর্ণ দায় হচ্ছে সিপিইউর। বুঝতে পেরেছেন? এই যে আমার কাছে এখন সহজ হয়ে গেল, অত কঠিন কিন্তু কাজটা না। আমি যেভাবে বলতেছি এভাবে খালি আপনারা ধারাবাহিকভাবে চেক দিবেন, আপনি খুব সহজে বুঝে যাবেন। তো দেখেন, তো প্রথমে আমাদের অন্যান্য কাজ করার আগে আমাদের এই রেজিস্টরটা সুন্দর করে এখানে লাগিয়ে নেব। তো তার আগে এখানে যেহেতু আমাদের নাই, নিচে কোনো রাং আছে কিনা বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা চাইলে এরকম করে অল্প একটু করে এখানে রাং ধরাইতে পারি। ওর আগে রাংটাকে সুন্দর করে এখানে ধরিয়ে নিই। হ্যাঁ, এই যে এরপর আমরা যখন এবার রেজিস্টরটা এখানে দিব, তখন খুব অল্পতেই সুন্দরভাবে বসে যাবে। এই আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করি। ওটা দিলে দেখুন আমরা অলরেডি কি রেজিস্টরটা লাগিয়েছি। এখন রেজিস্টর লাগানোর পর আমরা দেখবো যে আমাদের কোনটা চেঞ্জ আসলো কি আসলো না। এখন আমি দেখেন চার্জে লাগাচ্ছি, চার্জে লাগার পর আমরা তো 0.1 এর বেশি টানছিল না, এখন আমাদের কত টানছে আমরা এখন দেখবো, প্লাস ডিসপ্লেতে কোনো লোগো আসছে নাকি। দেখেন আমাদের চার্জার অ্যাম্পিয়ার কিন্তু বেশি চলে এসছে। এখন এখানে দুটো কারণ, আমরা মূল বিষয়টা বলি। দেখেন এই যে মোবাইল ফোন এখন লোগো এসছে, এখন হয়তো সামনে চার্জ নিবে, অন হবে। এখন এটা দুটো কারণ, রেজিস্টরটা আমাদের একটা ম্যাটার ছিল, প্লাস রেজিস্টরের পাশাপাশি রেজিস্টর যখন আমরা লাগালাম, ওই রেজিস্টর লাগানোর সময় কিন্তু আমার হট গেনের হিট পেয়েছে মোবাইল ফোনে। এখন অনেকেই কিন্তু এর আগে কি করেছিল, রিভলভ করেছে মোবাইল ফোনটা। তো রিভলভ করার কারণে অনেক সময় মোবাইল ফোন চলে যদি আবার হঠাৎ করে কিছুদিন বন্ধ হয়ে যায় এরকম। তো ওই টেকনিশিয়ান হয়তো কাজ করেছে, চলেছে, বন্ধ হয়ে গেছে, তখন আবার আমাদের কাছে হয়তো নিয়ে এসছে। তো এখন এই যে মোবাইল ফোনটা আমরা হট গেনের হিট খাওয়ার কারণে অনেক সময় চালু হয়ে যায়, এরকম অনেক মোবাইল ফোন আছে। তো এই মোবাইল ফোনগুলো কিন্তু আর বেশি দিন লাস্টিং করবে না। আপনি আবার সিপিইউ খুলে আবার রিভলভ করে দিবেন, আবার কিছুদিন যাবে, না যে 20 দিন যাক, 1 মাস যাক, 2 মাস যাক, আবার যাবে, যাওয়ার পর আবার কি হয়ে যাবে, আবার বন্ধ হয়ে যাবে। এ ধরনের প্রবলেমগুলো অনেক সময় র্যাম ডিস্টার্ব হয়ে গেছে, এই সময় এরকম হয়। আবার সিপিইউটাও ডিস্টার্ব হয়ে গেছে, মানে ওই অতটা লোড আর নিতে পারছে না, তখন এই প্রবলেম হয়। তো এটার ফুল সলিউশন হচ্ছে ওই ক্ষেত্রে সিপিইউ বা র্যাম এগুলাকে চেঞ্জ করতে হয়, নতুন লাগাইলে এটা আবার লং টাইম চলবে। তাছাড়া আপনার বাকি মাদারবোর্ডের বাকি যে অংশ আছে সব কিন্তু ওকে আছে। এখন যতটুকু প্রবলেম এই মোবাইল ফোনটাতে সিপিইউ বা ওই এতে আপনার ওই র্যামে, বুঝতে পেরেছেন? এবং তাছাড়া আরও আনুষ্ঠানিক আমাদের এখন দেখতে হবে। তাতে এখন মোটামুটি আমাদের তো লোগো টোগো এগুলো সব এসছে, আমরা অন করলে অন হবে, বা বাকি আরও পিছিয়ে আরও কোনো প্রবলেম আছে নাকি আমরা আরও দেখবো। তাহলে এখান থেকে আমরা একটা ধারণা পেলাম যে এই ধরনের মোবাইল ফোনগুলো আসার পর যদি হিট খাওয়ার কারণ, মানে কেউ আগে রিভলভ করেছে, আপনি হালকা আবার হিট দিয়েছেন, দেওয়ার পর আবার অন হয়ে গেছে, তার মানে এই মোবাইল ফোনগুলো বেশি দিন লাস্টিং করবে না। ওই সময় কাস্টমারকে আপনি বলে দিবেন, আর কাস্টমারের কাছ থেকে অতিরিক্ত চার্জ করারও কোনো দরকার নাই। আপনি হয়তো 200, 300, 400 নিলেন, নেওয়ার পর আপনি তো পরিশ্রম করেছেন যতটুকু করার, তো করার পরে দেখা যাচ্ছে যে 200-400 নেওয়ার পরে হয়তো কাস্টমারকে পরামর্শ দিতে হবে যে ভাই এই প্রবলেম, এটা বেশি দিন যায় না। আমরা যতই ভালো করে কাজ করে দিই, এটা অ্যাকচুয়ালি আপনার ভিতর থেকে ডিস্টার্ব, এটা পুরাই চেঞ্জ করতে হবে। পুরা চেঞ্জ করতে গেলে তাহলে 3000, 4000, 5000 খরচ।
এভাবে কাস্টমারকে বলতে হবে। উনি যদি চাই ঠিক করলো, না চাইলে না করলো। আপনি ওই যে প্রাথমিক এখন যে চলছে এটার জন্য 300-400 চার্জ নিয়ে আপনি কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিলেন। উনি চললে ব্যবহার করুন, আর যদি 6 মাসও যায় ওনার বিষয়, ওরা যদি 6 দিন যায় তা ওনার বিষয়, কারণ আপনি বলেই ওনাকে ডেলিভারি দিয়েছেন। তো এইভাবে কাজগুলো করবেন, শুধু সবসময় টাকার দিকে ফোকাস না। আমরা মানুষটাকে যে একটা কাজ করে দিলাম, বিনিময়ে টাকা নিলাম, ওই টাকা অনুযায়ী ওনার জিনিসটা চলছে কি চলে না এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি কোনো রকম করে দিলেন, টাকা নিয়ে নিলেন, আবার 5 দিন পরে আবার ডিস্টার্ব হয়ে গেল, এই কাজ করে দেওয়া যাবে না। কারণ আমরা যেহেতু এই সমস্যাটা সমাধান করি, কাজগুলো করি, আমরা কাজ করলে কিন্তু আমরা বুঝতে পারি যে এই মোবাইল ফোনটা কিরকম কতদিন লাস্টিং করতে পারে, এই সমস্যাটা আমি যে সারিয়ে দিলাম। এটা কিন্তু আমরা টেকনিশিয়ানরা যারা, এটা কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি। আবার অনেক কাজ আছে, অনেক বিষয়, ডিসপ্লে বলে, এটা আনুষ্ঠানিক অনেকগুলো জিনিস যে আমরা এটা চেঞ্জ করার পরও আমরা জানছি যে এটা বেশি দিন যায় না, বেশি দিন যাবে না। ওই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কাস্টমারকে পরামর্শ দেওয়ার, যে আপনি এটা এই 3000 টাকা দেওয়া বা 5000 টাকা দেওয়া ঠিক না করে আপনি আর 5000 কষ্ট করে হইলেও আর একটা আপনি ভালো গলা নিয়ে নেন, নতুন গলা। এভাবেও কাস্টমারকে পরামর্শ করতে হবে, কারণ আমরা ব্যবসার পাশাপাশি মানুষকে একটা সেবা দেওয়ার লক্ষ্যে বসে আছি। কথা বুঝতে পারছেন? আমরা বিজনেস করছি, আমাদের লাভ লস এটা আছে, আমরা লাভ করবো, সবাই চেষ্টা করে। কিন্তু এমন লাভ ওই কাজ করা যাবে না যেটা আমার দ্বারা আবার ওনার ক্ষতি হয়েছে। আমারই লাভ হলো কিন্তু ওনার ক্ষতি হয়ে গেল, এই লাভ করা যাবে না। আমারও লাভ হয়, ওনারও লাভ হয়। আপনি একটা সঠিক পরামর্শ দেওয়াও কিন্তু এটা অনেক বড় কাজ। কথাটা বুঝতে পেরেছেন? তো আপনি তাকে একটা সঠিক পরামর্শ দেবেন। আমরা অনেক সময় এরকম করি, দেখি যে চলবে না মোবাইল, এটা খুব প্রবলেম, কাস্টমার বলতেছে যে ভাই এটা দেখেন, উনি কিন্তু জানে না যে এটা কি পরিস্থিতি। আপনি বলবেন, আপনার উপর ভরসা করে কিন্তু মোবাইলটা দিয়ে দিয়েছে, যে ভালো হলে উনি আমাকে ঠিক করে দিবে, না চললে আমাকে দিবে না। কিন্তু আপনাকে এই দায়িত্বটা পালন করতে হবে। যদি বুঝতে পারেন কোনো সময় কাজ করার সময় যে এটা খুব একটা পরিস্থিতি ভালো না, মনে হয় যে এটা বেশি দিন যাবে না, চলবে না, কাস্টমারকে ওইভাবে ওয়ার্নিং দিয়ে দিতে হবে। যদি বেশি খরচ হয়, আর 200-400 খরচ হলো, ওটা কাজ করে দিলেন, তাকে পরামর্শ দিয়ে দিলে আনা। যখন এই 2000, 5000, 3000 খরচ হবে, তখন অবশ্যই তাকে একটা পরামর্শ দিয়েই কাজটা করবেন। আশা করি এই কাজটা সম্বন্ধে মোটামুটি আপনাদের ধারণা আসলো। ডেড মোবাইল ফোন আসলে কিভাবে আমরা পর্যবেক্ষণ করব, চেক করব। দেখেন, আমাদের এই কাজটার সমাধানের পিছনে প্রথম স্টেপটা ছিল কিন্তু 6 নাম্বার স্টেপ। আই থেরাপি দিয়ে আমরা কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলো যে একটা রেজিস্টর নড়ে আছে, ওটা আমরা ফিটিং করতে গেলাম, ফিটিং করলাম, প্লাস ওই যে মাদারবোর্ড ওই যে হিট খেলো সিপিইউতে, ওখান থেকে প্রবলেম। এবং প্রথমেই আমরা কিন্তু চেক করে আইডিয়া পেয়েছিলাম যে আমার প্রবলেমটা কোথা থেকে, সিপিইউ রিলেটেড প্রবলেম। পর্যায়ক্রমে আমি আরো কত কিছু চেক দিলাম, আমার চার্জিং এসি ভালো আছে না, পাওয়ার এসি ভালো আছে কি নাই, শর্ট আছে কি নাই, কত কিছু চেক দেওয়ার পরও আমরা দেখেন রেজাল্ট কিন্তু ওই সিপিইউ থেকেই আমরা পেলাম। কাজ ওই জায়গাতে আমরা হালকা হিট দিয়েছি, কাজ করেছি, হয়েছে। তো ঠিক আছে, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং বাস্তবে কাজগুলো এভাবে আসার পর যেভাবে একটু চিন্তাধারা দ্বারা একটু থেমে থেমে, প্রথমে তাড়াহুড়ার দরকার নাই। 10 মিনিটের কাজ আধা ঘন্টা সময় নেন, কিন্তু ওই যে 20 মিনিট আপনি ভাবার জন্য নেন। কাজ করার জন্য 10 মিনিট সময় রাখেন, কিন্তু কাজটা যে করছেন, কি করছেন, কেমনে হবে, কি হবে, এটার জন্য 20 মিনিট ধরে আগে ভাবেন, বিষয়টাকে নিয়ে পর্যবেক্ষণ করেন, এরপর আপনি 10 মিনিট কাজ করেন। তাহলে একটা কিন্তু ভালো রেজাল্ট আসবে, কাস্টমারও আপনার সার্ভিসটা ভালো পাবে, আপনিও কাজটা করে দেখা যাচ্ছে যে একটা আনন্দ পাবেন। তো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা।